সালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স ওয়ানের চ্যাপ্টার নাম্বার 6 এর ক্লাসটা দেখে নিব, যেটা হচ্ছে অলরেডি আমাদের অফলাইনে শেষ। সো অনেকের হচ্ছে ল্যাগিং রয়ে গেছে, এই জন্য রেকর্ডিংটা দিয়ে দেওয়া, ক্লাস রেকর্ডটা। তো ক্লাস রেকর্ড দেখে যাতে তোমাদের চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো, তো এই জন্যই মূলত ক্লাস রেকর্ড দেওয়া। সো আশা করি তোমরা ক্লাস রেকর্ডটা দেখে চ্যাপ্টারটা শেষ করে ফেলবা। তো আমাদের স্লাইডটা আশা করি দেখতেছো। চ্যাপ্টার নাম্বার 6 এর টপিক হচ্ছে আমাদের অভিকর্ষ ও মহাকর্ষ। অভিকর্ষ মহাকর্ষ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছেই। সো আমরা হচ্ছে একেবারে এখানে অভিকর্ষ, তারপর একটু বেসিক পড়ে নিবা, এই যে অভিকর্ষ কি মহাকর্ষ কি, এগুলো একটু একটু বেসিক পড়ে নিবা। সো এগুলা যেহেতু থিওরি ক্লাস এখানে পড়ানো হচ্ছে না, সো যার কারণে তুমি থিওরি গুলো পড়ে নিবা। দেন আমি ইম্পর্টেন্ট টপিক গুলো দেখা দিচ্ছি কি কি পড়বা ওগুলোর জন্য। তার প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন আসবে মহাকর্ষের সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা মহাকর্ষের সূত্রটা পড়ে নিবা। যে মহাকর্ষের সূত্রগুলা কোনটা কোনটা, যেমন হচ্ছে যে এই যে একটা সূত্র পড়লে মূলত সবগুলা একটা থেকে পারা যায়। যেমন হচ্ছে এখানে প্রপোর্শনাল টু হচ্ছে M1 M2, মানে দুইটা পৃথিবীর বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, তারপর দূরত্বের বস্তানুপাতিক। এদেরকে নিয়ে একটা সূত্র বানানো হয়, যেটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র। সেগুলো এখানে একসাথে সবগুলো লেখা আছে। সো এটা তোমার সংক্ষিপ্তর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে এটা একটু ভালো করে দেখে নিবা। তাহলে একটা গেল এটা। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা নেক্সট প্রোবে। এই যে অভিকর্ষ তরণ, এটা আমরা কোশ্চেন গুলো একেবারে সবার শেষে আমি একসাথে সব দেখাই দিব। এই 6.4 একটা কোশ্চেনের আনসার সেটা, ওইটা আমি কোশ্চেন গুলো দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে এই যে প্রথমটার আনসার। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। 6.4 যে আনসারটা দেওয়া আছে ওইটাই আমরা দেখতেছিলাম। এই যে প্রথমটাই, এই যে এটা 6.4 পৃথিবীর বিশ্বতরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে প্রমাণ যদি প্রথমটা আসে, তাহলে বা প্রমাণ বা প্রশ্ন যদি প্রথমটা আসে, তাহলে হচ্ছে এইটা সলিউশন হচ্ছে এটা। এটা তো এটা কিভাবে লিখবো আমি একটু বলি। দেখো, এখানে কিন্তু আমি এত কিছু বাংলাতে বলতেছি না, তুমি সংখ্যাগুলো এগুলো বাংলাতে লিখে নিবা, তুমি সংখ্যাগুলো পড়ে নিতে পারবা। সো আমি জাস্ট চিত্রটা বুঝেছি। চিত্রটা তো হচ্ছে কি, এটা একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, যেখানে হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে একটা বস্তু আছে, যেটা হচ্ছে অ্যাম্বরের একটা বস্তু। এই যে অ্যাম্বরের একটা বস্তু আছে এখানে, অ্যাম্বরের একটা বস্তু। তো এই অ্যাম্বর বস্তুটাকে যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে না, সেটা আমরা, সরি, অভিকর্ষ ত্বরণ বলছি, বস্তুর ভরের উপর নির্ভর করে না, বা এই বস্তুটার অভিকর্ষ ত্বরণ যে বস্তুর ভরের উপর নির্ভর করে না, সেটা আমরা প্রমাণ করব। তো এটার জন্য আমাদের প্রথমে লিখে নিবা, এভাবে ধরি পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম। তারপর হচ্ছে বস্তু ভূপৃষ্ঠের নিকট বস্তু, কোনো বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। আর পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এই যে এইখান থেকে এখানে পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আর। তাহলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্র একটু আগে শিখে আসছি। এখন তুমি বলতে পারো ভাইয়া মহাকর্ষের সূত্র তো আমরা শিখলাম হচ্ছে এই যে এটা, GMM। মাথায় রাখবা এখানে কিন্তু সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে F প্রপোর্শনাল টু ডি স্কয়ার M1 M2। এখন একটা হচ্ছে এটা। হ্যাঁ, এইটা কখন, এটা হচ্ছে যখন কোনো একটা দুইটা বস্তুর ভরের মধ্যে, আমরা পৃথিবীর, মানে পৃথিবীর দুইটা বস্তুর ভরের মধ্যে যখন কোনো একটা মহাকর্ষ সূত্র অ্যাপ্লাই করতে যাবো, তখন হচ্ছে এটা। এই যে বড় ছোট হাতের M1 ছোট হাতের M2 হচ্ছে বস্তু দুইটা ভর। আর যদি আমরা আহ পৃথিবী এবং হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে ক্যালকুলেশন করি, তখন কিন্তু আর এটা হবে না, তখন হবে প্রফেশনাল টু বড় হাতের হ্যাম ইন্টু ছোট হাতের এম ডিভাইড বাই হচ্ছে ডি স্কয়ার, তখন হবে সূত্র এটা। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে কি পৃথিবীর ভর, এটা হচ্ছে বস্তুর ভর ইন্টু হচ্ছে ডি স্কয়ার। তাহলে আশা করি দুইটা সূত্রের অ্যাপ্লিকেশনটা বুঝছো যে কোথায় কোনটা ব্যবহার করতে হয়। তো এখানে যেহেতু আমরা পৃথিবীর আর হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে অভিকর্ষ ত্বরণ বের করার জন্য ট্রাই করবো, তো ওই জন্য আমি এখানে কি লিখছি, F ইকুয়াল টু GMM, মানে বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, আর হচ্ছে দূরত্ব। আর জিটা কি, জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা এখানে লিখাই আছে যে জিটা হচ্ছে কি একটা মহাকর্ষীয় ধ্রুবক। ওইটা আমি দেখাই দিই। এই যে জিটা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে মহাকর্ষীয় ধ্রুবক বলি আমরা। হ্যাঁ, ওকে। তাহলে এবার এখানের মধ্যে তাহলে 1 নম্বর সমীকরণ দিবা এটা। এখন আমরা আবার নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কি পাই ভাইয়া, F ইকুয়াল টু mg। তাহলে এটাও এফ এর ইকুয়েশন, এটাও এফ এর ইকুয়েশন, তাহলে আমরা এই দুটোটা সমান লিখে দিতে পারি। এই যে দুটোটা সমান লিখলে এখান থেকে দেখো, ছোট হাতের এম কাটা ছোট হাতের এম কাটা, তাহলে ওই জি সমান কি দাঁড়াচ্ছে, জি বড় হাতের জি বড় হাতের এম বড় হাতের আর। তাহলে এখান থেকে দেখো, বড় হাতের জি মানে কি বলছি ভাইয়া একটু আগে, মহাকর্ষীয় ধ্রুবক। ছোট হাতের, সরি, বড় হাতের এম মানে কি বলছি, পৃথিবীর ভর। আর বড় হাতের আর মানে কি বলছি, বস্তু থেকে পৃথিবীর দূরত্ব। তাইলে এখানে দেখো তো, আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে পৃথিবীর, সরি, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর মানে ছোট হাতের এমটার উপর নির্ভর করে না। তাহলে এখানে কি কোথাও ছোট হাতের এম আছে, নাই, তার মানে নির্ভর করে না। তাহলে এইভাবে লিখে দিবা প্রশ্নটা। হ্যাঁ, আশা করি একটা প্রশ্ন বুঝছো। তো এবার হচ্ছে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে যাবো। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা দেখি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কি,
সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে আসি, তাহলে আমাদের একটা প্রশ্ন শেষ। এই যে প্রশ্নটা, প্রথম প্রশ্নটা যেটা বিকশিত বস্তুর উপর ভরের উপর নির্ভর করে না। ওকে, ডান। এবার সেকেন্ড প্রশ্নটা তো আমাকে বলছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর রাশিমালা প্রতিপাদন করতে। বি পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, মানে ভূপৃষ্ঠ থেকে এবার আরো এইচ উচ্চতায় উঠতে হবে, তখন এই রাশিমালাটা প্রতিপাদন করতে হবে। ওকে, আমি সেকেন্ড কোয়েশ্চেনের সলিউশনের দিকে যাই। সেকেন্ড কোয়েশ্চেনের সলিউশন হচ্ছে এই যে এটা, ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায়, মানে এইচ উচ্চতায়। এই যে দেখো, আমি আগে ছিলাম হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এরপরে ক্ষেত্রে এইখান থেকে আবার এইখানে উঠছি। টোটাল উচ্চতাটাকে, সরি টোটাল না, এই যে ভূপৃষ্ঠ এটা আমার, হ্যাঁ এই ভূপৃষ্ঠ এই পোস্ট পয়েন্ট, এখান থেকে আবার এইচ উচ্চতার দিকে উঠছি। তাহলে এখান থেকে এই যে সূত্রটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এবার এটার জন্য কি লিখবা? আমরা জানি ভূপৃষ্ঠ হতে কোনো একটা ভূপৃষ্ঠ কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণের সূত্র পাইছিলাম হচ্ছে জি এম এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। যেখানে পৃথিবীর ভর ছিল বড় হাতের এম, জি ছিল মহাকর্ষীয় ধ্রুবক, আর ছিল পৃথিবীর ব্যাসার্ধ। তারপর হচ্ছে, এখন এটা ছিল কোন ক্ষেত্রে? যখন আমরা নর্মালি ভূপৃষ্ঠ পর্যন্ত ছিলাম তখন। এবার ভাইয়া দেখো, আমার যখন ভূপৃষ্ঠ পর্যন্ত ছিল তখন হচ্ছে আর দূরত্ব ছিল, কিন্তু এখন আমি যখন ভূপৃষ্ঠ থেকেও যে কোনো উচ্চতায় উঠে যাব তখন কিন্তু আর নাই। এখন কি হয়ে যাবে? আর প্লাস এইচ, জাস্ট এইটাই পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো, এই যে সূত্রটা কি লিখছে, যখন ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় পৃথিবীর কেন্দ্র হতে আর প্লাস এইচ দূরত্বে যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ বের করতে যাব, তখন জি প্রাইম সমান দাঁড়াবে জি এম ঠিক থাকবে, কিন্তু আর স্কোয়ারের জায়গায় কি চলে আসছে? আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা বুঝছো? আশা করি বুঝতে যাওয়ার কথা। সো এবার 1 আর 2 নং সমীকরণ থেকে আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে, এই যে জি প্রাইম উপরে উঠছে, জি নিচে বসছে, মানে 2 নং 1 নং দ্বারা ভাগ করছি। তো এবার এখানে অবশ্যই আশা করি বুঝছো। দেন এই পাশে জি এম কাটা গিয়ে এটা থাকবে, এগুলো সব লিখে ফেলবা। দেন এখানে দেখো, পুরোটাকে কি দ্বারা লিখছে? আর স্কোয়ার দ্বারা ভাগ করে পুরোটাকে, এখানে তাহলে আর স্কোয়ার দ্বারা ভাগ করে ফেললে উপরে ওয়ান হয়ে যাবে, নিচেও ওয়ান হয়ে যাবে, এখানে এইচ বাই আর চলে আসবে, যেহেতু এখানে আর নাই। এইচ এর পাশে যেহেতু আর নাই, এই জন্য আর ভাগ আর চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হোল স্কোয়ার থেকে যাবে। এবার আমরা জানি কি এটাকে এভাবে ভাগ আকারে লেখাচ্ছি, ইনভার্স আকারে লেখা যায়। তো এরপরে যে ইস্যুটা, এই লাইনটা একটু মোস্ট সেন্সিটিভ। এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার করে, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার করে। মানে হচ্ছে কি, এখানে আমরা দ্বিপদী উপপাদ্যের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 + h⁴ ইনভার্স n। হ্যাঁ, মানে আমি যদি সূত্রটা এখানে লিখি, 1 + x⁴ এন, এই সূত্রটা, হ্যাঁ এটার সূত্র কি? 1 - n x + n x² প্লাস -n x³ এইভাবে, হ্যাঁ। আর এখানে সাথে হচ্ছে কি, একটা একটা করে এন এক্স, হ্যাঁ এটাই থাকবে, ঠিক আছে এটাই। সো এখন একটু বোঝা ট্রাই করো, এবার এই সূত্রটা দিয়ে তুমি মেলানো ট্রাই করো। প্রথম হচ্ছে ওয়ান বসছে, এই যে ওয়ান, এরপর হচ্ছে এন এর মানটা চলে আসে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমার এখানে এন এর মান কত আছে? -2 আছে না? তাহলে এই যে এন এর মান -2 এসে বসে গেছে, এই যে দেখো -2, হ্যাঁ। আর এর সাথে একটা এক্স বসে, তো আমার এক্স হিসাবে এইচ বাই আর ছিল, এই যে এইচ বাই আর বসে গেছে। তারপর 3 লাইনে হচ্ছে আবার এন বসবে। তাহলে আবার এখানের মধ্যে আহ সরি এন না, এখানে হচ্ছে n+1 বা n+1 থাকবে। তো তার মানে হচ্ছে তোমার এখানে 3 বসবে। আর এদিকে হচ্ছে কি, এইচ বাই আর এর উপর একটা স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার দিচ্ছি আমি। আর এদিকে হচ্ছে n+1 আবার বাড়তি বসবে, তাহলে 4 আসবে। এরপর হচ্ছে x³ বসবে। তার মানে এই যে দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরা এটাকে বিস্তৃতি করে ফেললাম। এখন বিস্তৃতি করার পর নর্মালি এখানে এইচ বাই আর এর মানটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে এদের উপর মাথার উপর স্কোয়ার দিলে আরো ক্ষুদ্র হয়ে যাবে, যার কারণে এই যে যেগুলোর উপর স্কোয়ার কিউব আছে এগুলা বাদ গিয়ে শুধু প্রথম দোনোটা থেকে যাবে। আশা করি বুঝছো। তাহলে এখানে আমি এই পাশে ছিল হচ্ছে জি'/জি, ওইটা সমান হচ্ছে কি 1 - 2h/r। তাহলে এই জিটা এখানে ভাগ অবস্থায় আছে, মানে জি প্রাইমের নিচে এটা ভাগ অবস্থা আছে, জি প্রাইমের নিচে ভাগ থাকলে এটাকে অপোজিট পাশে বাড়ালে এটা কি হয়ে যাবে ভাইয়া? গুণ হয়ে যাবে, এই যে গুণ হয়ে গেছে দেখো। তাহলে হচ্ছে এটা প্রুফ, একটা চলে গেল, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড প্রুফের, এটা হচ্ছে আমার এতটুকু পর্যন্ত সেকেন্ড প্রুফ। তাহলে আমরা দুইটা প্রশ্ন শেষ করে ফেললাম এই অধ্যায়ের, চ্যাপ্টার নাম্বার 6 এর। এবার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 এর আরেকটা প্রুফ, যেটা হচ্ছে 3 নাম্বার, মুক্তিবেগের রাশিমালা, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে, হ্যাঁ মুক্তিবেগের রাশিমালা। তো এটা আমরা হচ্ছে অফলাইনে ভালো করে করাইছিলাম। তো এখন অনলাইন এটা 23-এ আসছে, অনেকবার আসছে, এটা তোমরাও ভালো করে করে নিবা। অনলাইনে আবার দেখাই দিচ্ছি, তো সবার জন্য। সো একটু ভালো করে দেখবা সবাই। আই হোপ দেখলে ভালো করে, 2-3 বার দেখলেই সবাই পারার কথা। সো এটা খুঁজে নিয়ে আমি এই যে এখানে 6.9 আছে মুক্তিবেগের রাশিমালা বা মুক্তিবেগ। তো এটা লেখার জন্য যেটা করবা, প্রথমে চিত্রটা এঁকে ফেলবা, চিত্রটা যেভাবে আছে ওইভাবে এঁকে দিবা। দেন হচ্ছে এখানে মুক্তিবেগ কাকে বলে এটা লিখে দিবা। মুক্তিবেগ কাকে বলে এটা আমি একটু বলে দিই। কমপক্ষে যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসে না, তাকে কি বলে? মুক্তিবেগ বলে। তাহলে আই হোপ মুক্তিবেগের সংখ্যাটা তুমি বুঝছো। So, মুক্তিবেগের সংখ্যাটা দিয়ে দিবা। দেন হচ্ছে এখানে আবার লিখবা, মানে বাংলা লেখা যেগুলো আর কি, মনে করি অ্যাম্বরের একটি বস্তু, দুটি বস্তু এম ও অ্যাম্বরের দুটি বস্তু আর দূরত্ব অবস্থিত হলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এই যে এটা তো জানো, এই সূত্রটা লিখলাম।
এরপরে ভাইয়া একটু বোঝার ট্রাই করো, বস্তুটাকে ডি আর দূরত্ব সরাতে, মানে একটা বস্তুকে আমি এইখান থেকে, এই যে এখান থেকে, এটা তো আগে এখানে ছিল, এখান থেকে আমি এটাকে চাচ্ছি ডি আর দূরত্ব সরাতে, এই আর ব্যাসার্ধটা নিয়ে ডি আর দূরত্ব সরাই ফেলতে। তাহলে কি তো কাজ, কারণ আমরা কাজের সমীকরণ কি জানি ভাইয়া, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু কি বললাম, এফ এস। যারাদের অফলাইনে বুঝাইছিলাম তাদেরকে এভাবে বুঝাইছিলাম, তো তোমাদের জন্য বলতেছি ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস। তাইলে কাজের সমীকরণ থেকে আমরা এখানে ডাব্লিউ ইকুয়াল টু, যেহেতু আমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে, আবার বলতেছি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে কাজের পরিবর্তন ঘটবে আর স্মরণের পরিবর্তন ঘটবে। আর যেহেতু এখানে আমার স্মরণ নাই, এখানে তো আর, ওই জন্য আর এর সামনে একটা ডি বসছে, আর ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডি, মানে পরিবর্তনশীল ডি, মানে যেটা যেটা পরিবর্তন হয় তাদের সামনে একটা ডি দিতে হয়। তাহলে আমি জানি কি, আমি অ্যাপ বল প্রয়োগ করলে একটা বস্তুর উপর, বস্তুটার কিছুটা স্মরণ করবে, ওই জন্য এখানে ডি আর করছে। আর এই ধরনের কারণে কাজেরও পরিবর্তন হয়ে যাবে, ওই জন্য ডাব্লিউ এর সামনে ডি বসছে। তাহলে ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি, আর এটা কেমন আসছে আশা করি বুঝছো। এবার এখানে একটা অ্যাপ আছে, উপরে একটা এফ এর সমীকরণ আছে, ওই উপরের এফ এর সমীকরণটা এই সমীকরণের মধ্যে বসাই দিবা, এই যে বসাই দিছো। এই যে এতটুকু আশা করি সবারই বোঝার, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইবার জাস্ট হচ্ছে ভাইয়া, কোনো একটা বস্তুকে আমি যদি অসীমে পাঠাতে যাই, আমার এখানে কতটুক মোট কাজ হবে, মোট কাজ। এখন আমরা ভাইয়া, আমরা কোনো কিছুর মোট কাজ কিভাবে বের করি, টোটাল যোগ করে বের করি। আর ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে প্রত্যেকটা বস্তু যোগ করার একটা ধর্ম আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। কি বলে ভাইয়া, ইন্টিগ্রেশন। আর এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে এখানে করছে এক্স্যাক্টলি, আমার যে সমীকরণটা ছিল এটাকে ইন্টিগ্রেশন করছে। তো ইন্টিগ্রেশনের বেলায় আমি একটু বেসিক কনসেপ্ট গুলো বলে রাখি, এটা অফলাইনেও বলছিলাম। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, সাথে একটা ডি যুক্ত থাকবে, মানে ডি যুক্ত, ডি যুক্ত যে ডাটাটা থাকবে ওইটা, আর হচ্ছে এই বাঁকা চিহ্নটা, এটাকে ইন্টিগ্রেশনের চিহ্ন বলে, বারবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেশনের চিহ্ন বলে। আর এখানে একটা হায়ার লিমিট থাকবে মাথার উপর, একটা লোয়ার লিমিট থাকবে মাথার নিচে, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের ডাটা, মানে চিহ্ন। তবে এই যে ডিডাব্লিউ এর সামনে যেটা থাকবে, এটাকে হচ্ছে আমরা মূলত ইন্টিগ্রেশন করবো, ডিডাব্লিউ এর সামনে একটা ডাটা থাকবে যেগুলা, এগুলাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো। এখন ইন্টিগ্রেশন করার বেলায় তোমাকে মাথায় রাখতে হবে, এই যে এখানে ডি এর সাথে যে থাকে তার সাপেক্ষে হচ্ছে আমরা মূলত ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, তো এই যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব আর যাকে ইন্টিগ্রেশন করব, দুজন মিলতে হবে, নাইলে কিন্তু ইন্টিগ্রেশন হবে না। যেমন ফর এক্সাম্পল, দেখো এবার, এবার দেখো এখানের মধ্যে, আমি তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো প্রথমেই আমার এটা চিহ্ন মারলাম, ডিডাব্লিউ চিহ্ন মারলাম, তাহলে এখানে তো কেউই নাই যাকে ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ভাইয়া কেউ নাই মানে কত আছে, ওয়ান আছে। কেউ নাই মানে কত আছে ভাইয়া, ওয়ান আছে। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন করবো প্রথমের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন করে এরা ডাব্লিউ কেমনে পাইছে, এই ওয়ান বা যে কোনো কনস্ট্যান্ট বা যে কোনো সংখ্যার ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে ওই সংখ্যাটা প্রথমে লিখবা, লিখছো, গুণ চিহ্ন দিবা। এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো ভাইয়া, একটু আগে বলছি ডি এর সাথে যে থাকবে তার সাপেক্ষে করতেছো, তাহলে ডাব্লিউ, ডাব্লিউ, এই যে ডাব্লিউ একে ডাব্লিউ, ওই জন্য ডাব্লিউ পাইছে। আশা করি বুঝছো। আর লিমিট দুটোটা থার্ড ব্র্যাকেট দিয়ে বসাই দিবা। আশা করি ডান পাশেরটা ক্লিয়ার। এবার বাম পাশে আসো, দেখো এখন এখানে লিমিট বসানোর সময় আমি একটু বলে রাখি, আমার কাজটা শুরু হবে কত থেকে, শূন্য থেকে নিশ্চয়ই, আর শেষ হবে কত আমি জানি না, ওই জন্য ডাব্লিউ দিয়ে দিলাম। আর এই পাশে লিমিট বসানোর সময় আমরা ছিলাম পৃথিবীর ব্যাসার্ধ আর এর মধ্যে, আর এটাকে অসীমে পাঠাই দিচ্ছি, তার মানে ইনফিনিটি, ওই জন্য শুরু করছি আর থেকে, আর এটাকে অসীম পাঠাচ্ছি, ওই জন্য ইনফিনিটি ইউজ করে দিবা, তাহলে কাজ শেষ। আর এইদিকে এটা তো চিত্র, এটা ছিল। এখন দেখো এই চারটার মধ্যে এইটা তো আমার চিহ্ন, ডি আর তো চিহ্ন, আবার এইটাও চিহ্ন, সামনে যেটা আছে এটাও চিহ্ন। এবং মাঝখানের ডাটাটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। তবে মাঝখানের ডাটার মধ্যে দেখো তো, জি, এম, এম, এরা কি কেউ ডি আর এর সাথে মিল আছে না? যার কারণে আমি এদের কাউকে ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ আমি একটু আগে বলছি কি, যার সাবজেক্টকে ইন্টিগ্রেশন করবো আর যাকে ইন্টিগ্রেশন করবো দুইজনই মিলতে হবে। তাই যে এখানের মধ্যে একমাত্র ডি আর এর সাথে মিল আছে হচ্ছে নিচের আর স্কয়ারটা, ওই জন্য আর স্কয়ার ইন্টিগ্রেশন করা যাবে, বাকি কাউকে ইন্টিগ্রেশন করা যাবে না। আশা করি বুঝছো। তাহলে এখানে জি এম এম টা বাইরে চলে গেছে, যেহেতু এদিকে ইন্টিগ্রেশন করা যাবে না। আর ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে কি আছে, ওয়ান বাই আর স্কয়ার ছিল, কত ছিল ভাইয়া, ওয়ান বাই আর স্কয়ার। আর ওয়ান বাই আর স্কয়ার যে কথা, আর ইনভার্স টু একই কথা, এটা তো জানোই, কারণ ওয়ান বাই আর স্কয়ার লেখাচ্ছি, আর ইনভার্স টু লিখে দিলে আমার সহজ। আর এরপরে শুধু ইন্টিগ্রেশন করব কাকে, আর ইনভার্স টু কে। এখন আর ইনভার্স টু কে আমি তোমাকে দুই ফর্মুলাতে ইন্টিগ্রেশনটা শিখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কি, এখানে দেখো আর ইনভার্স টু টা আমার মুখস্থ বিদ্যা, আর ইনভার্স টু আছে না ভাইয়া, তাহলে এখান থেকে তুমি যেটা করতে পারো, এটার সাথে আটটা গুণ করে দিয়ে, তাহলে এটা দুজনের পাওয়ার যোগ করে দিতে পারো, তাহলে সহজে পারবা। আর নাইলে আমি সরাসরি তোমাকে সূত্র দিয়ে দেখাচ্ছি, মানে কোনো একটা এইভাবে থাকলে আর এর উপর বা ডাটা, কোনো একটা ডাটা থাকলে, তাহলে তুমি কিভাবে ইন্টিগ্রেশনটা করবা, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে। আমি আগে এটা একটু মুছে নিই, তারপর দেখাচ্ছি। ওকে, এখানে স্পেস করে নিই, দেন হচ্ছে আমি দেখাই দিচ্ছি বিষয়টা, কারণ এর লাস্ট ওয়ান এটা আমার। সো এটা একটু বোঝার ট্রাই করো এবার। তাহলে এই সূত্রটা আমি একটু লিখতেছি, অর্থাৎ সূত্রটা আমরা এটাতে ফেলবো, এক্স টু দি পাওয়ার
এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার কিসের সূত্র ভাইয়া? এন এর সূত্র। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান। এই যে এই সূত্রটা ফেলছি দেখো, এই আর মানে হচ্ছে এক্স, আর -2 মানে হচ্ছে এন। তাইলে আর মানে এই যে এক্স এর জায়গাতে আর বসছে, আর এন মানে এই যে -2 বসছে। আশা করি বুঝে গেছো, +1 -2 +1। তো এবার -2 আর +1 মিলে -1, আর -2 আর +1 মিলে -1, এগুলো তো তুমি বুঝছো। আর থার্ড এখানে ইন্টিগ্রেশন চিহ্ন টিহ্ন সব উঠে গিয়ে, ইন্টিগ্রেশন করলে করে ফেললে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন চলে যাবে, এটা মাথায় রাখবা। উঠে গিয়ে থার্ড ব্র্যাকেট বসবে, থার্ড ব্র্যাকেট বসে আর হচ্ছে লিমিটটা বসে গেছে। এবার আমার জাস্ট কাজ বাকি আছে হচ্ছে লিমিট এখানে যোগ বিয়োগ করার পর এটা পাচ্ছি, হ্যাঁ। তো এই পাশে অলরেডি লিমিটের কাজটা করে ফেলছে, এই পাশে লিমিটের কাজটা কি করছে দেখো। আমরা লিমিটের, আমি খাতায় করানোর সময় দুইটা একসাথে করাইছিলাম, তো যদি এখানে করে ফেলছে এই জন্য তোমরা বই ফলো করবা। সো লিমিটের কাজটা করার নিয়মটা দেখো। প্রথমে তোমার থার্ড ব্র্যাকেটের ভিতর আননোন কে আছে খুঁজবা। তো আমার এখানে আননোন বলতে একটাই আছে, ডাব্লিউ। আবার বলে দিচ্ছি, প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতর আননোন খুঁজবা। আননোন যে থাকবে তার জায়গাতে একবার হায়ার লিমিট বসাবা, একবার লোয়ার লিমিট বসাবা, মাঝখানে মাইনাস চিহ্ন দিবা। তো এখানে ভাইয়া ডাব্লিউ এর জায়গায় ডাব্লিউ বসাতে দুইটা ডাব্লিউ মিলে গেছে, নাহলে কিন্তু অন্য কিছু থাকলে অন্য কিছু বুঝতো। মনে করো ডাব্লিউ এর জায়গায় টু থাকলে এখানে টু বুঝতো। তাইলে আবার বলি, কোনো একটা থার্ড ব্র্যাকেটের ভিতর আননোন ডাটা যে আছে তার জায়গাতে একবার হায়ার লিমিট বসাবা, একবার লোয়ার লিমিট বসাবা। এই যে হায়ার লিমিট আর লোয়ার লিমিট বসে মাঝখানে মাইনাস চিহ্ন, দেন এখান থেকে এবার এটা তো সূত্র বুঝছই, এটা তো সেম কাহিনী। তবে তার আগে এখানে আরেকটু কিছু ক্যালকুলেশন করার আছে। ডাব্লিউ থেকে জিরো গেলে তো ডাব্লিউ, এটা বুঝছো। আশা করি এই পাশেরটা শেষ, এই পাশে আর কোনো কাজই নাই, ডাব্লিউ 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 বসতেই আছে। আর এই পাশে কাজ রয়ে গেছে। তাহলে দেখো এইখানে -1 যায়, যে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে -1টা আছে এটাকে আমরা চাইলে বাইরে পাঠিয়ে দিতে পারি, যে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে শুধু কত হয়ে যাবে ভাইয়া? ওয়ান হয়ে যাবে। তো আর টু দি পাওয়ার -1 কে যদি আমি ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে আর টু দি পাওয়ার -1 থাকবে না ভাইয়া? এটা না থাকবে। আর এইটাকে আবার এইভাবে লেখা যায়, 1/r। এই যে 1/r লিখছে, আশা করি এটা বুঝে গেছো। এবার দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে এবার লিমিটের কাজ বাকি রয়ে গেছে। লিমিটের কাজ কি বলছিলাম ভাইয়া? প্রথমে ব্র্যাকেটের ভিতরে খুঁজবো হচ্ছে আননোন কি আছে। এখানে কি ওয়ান কি আননোন না, এখানে আর হচ্ছে আননোন। তাহলে আর এর জায়গাতে একবার ইনফিনিটি বসাবা, যে ইনফিনিটি বসছে মাঝখানে মাইনাস, আবার আর এর জায়গাতে একবার বড় হাতের আর বসাবা। আশা করি এটা বুঝে গেছো। তাহলে এবার 1/ইনফিনিটি মানে কোনো কিছুর নিচে ইনফিনিটি থাকলে আমরা এটা মান কত জানি? 0। এখন দেখো 1/r এর সামনে এখানে কি চিহ্ন আছে ভাইয়া? মাইনাস চিহ্ন। এই মাইনাস আর বাইরের মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ডাব্লিউ সমান GM/r। আশা করি এটা বুঝে গেছো। দুইবার দেখবা, আশা করি ইন্টিগ্রেশনটা বুঝবা। দেন আমরা জানি আবার গতিশক্তি সমান কি জানি ভাইয়া? W = 1/2 mv²। এবার এটাও ডাব্লিউ এর ইকুয়েশন, এটাও ডাব্লিউ এর ইকুয়েশন, দুইটা চাইলে আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। তাহলে সেই দুইটা সমান লিখে দিলাম, এই যে 2 ও 3 নং সমান লিখে দিলাম। তাই এখান থেকে ছোট হাতের এম ছোট হাতের এম কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে ভাইয়া হাফ। এই হাফটাই পাশে আসছে 2 হয়ে যাবে। আশা করি এগুলো বুঝবা। এখন তুমি বলতে পারবে ভাইয়া এখানে বিএসকে কে আলাদা কেন রাখছি? কারণ আমি এটা প্রমাণ করব হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। তাহলে মুক্তিবেগের রাশিমালা প্রমাণ করলে এখানে এই বিএসকে এটা ভি মানে ব্যাগ মানে তো ভি, তার মানে বিটাকে আলাদা রাখতে হবে। তাহলে এটা দাঁড়াইলো। আর স্কেয়ারটা দাঁড়াইতে হইতে ভাইয়া কি করতে হয়? রুট ওভার করতে হয়, আর রুট ওভার করে দিলাম। এবার এই রুট ওভারের ভিতরে যে ভগ্নাংশটা রয়ে গেছে, আমি চাচ্ছি কি এই ভগ্নাংশটা আমি রাখবো না। তো যে আমরা জানি কি একটা ইকুয়েশন শিখছিলাম, G = GM/r²। তাহলে এইটাকে চাইলে আমি এইভাবে কনভার্ট করে ফেলতে পারি। ওই জন্য আমি কি যেটা করছি, এই নিচের আটটার জায়গাতে আর² লিখে পাশে একটা আর দিয়ে দিচ্ছি, যাতে কাটাকাটি করে আমার মানেরও কোনো চেঞ্জ না হয়, এবং হচ্ছে সূত্র লিখে ফেলতে পারি। ওই জন্য দেখো এই আর এখানে মানে নিচে দুইটা আর² আছে, উপরে একটা আর আছে, কাটাকাটি গিয়ে নিচে একটা আর থাকবে, যেটা আমার আগের লাইনে আছে, হ্যাঁ। তাহলে আশা করি দুইটা লাইন বুঝছো। তাহলে এখানে এটার পরিবর্তে কি লিখে দিব ভাইয়া? ছোট হাতে জি লিখে দিব। আর এটাই হচ্ছে আমার মুক্তিবেগের রাশিমালা, এতটুকু পর্যন্ত প্রমাণ করবা। মোস্ট ইম্পর্টেন্ট প্রো, বারবার বলে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে ওই সূত্রগুলো দিয়ে ছোট ছোট ম্যাথ আসতে পারে, যেগুলো 2019 যে, এগুলো তুমি দেখলেই পারবা। একটু শুধু ক্যালকুলেশনটা শিখতে হয় ভাইয়া, এগুলো একটু বাসার মধ্যে চেক আপ করে নিবা, হ্যাঁ। এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এগুলা এই যে ছোট ছোট যেগুলো সত্যি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, ওগুলো একটু দেখে নিবে। তো আমাদের এখানে 3টা প্রমাণ অলরেডি কিন্তু শেষ। আর লাস্ট একটা শর্ট কোশ্চেন আছে, যেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান সবসময় শূন্য। এটা একটু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যদিও তোমাদের এখানে রচনালোকে দেওয়া। সো এটার আনসারটাতে আমরা একটু যাবো। এটার আনসারটা হচ্ছে, ওয়েট আমি খুঁজে বের করি, আশা করি ভাই হলো তোমরা বুঝছো। এই যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য। তো এটার জন্য তুমি শুধু কি করবা, কি লিখবা দেখো। প্রথমে আমরা যে পৃথিবীর যে ভূপৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় একটা সমীকরণ পাইছিলাম এটা, হ্যাঁ। তাহলে এইটাতে, তো ওখানে ছিল কিন্তু এই যে এটা উপরেই আছে, এই যে এখানে পাইছিলাম হচ্ছে A1/h, সরি H/r, হ্যাঁ। তো এখানে এটা হচ্ছে এইচ উচ্চতায় ছিল বলে এইচ ছিল, কিন্তু আমি যদি পৃথিবীর কেন্দ্রে বিবেচনা করি, তাহলে ভাইয়া কি এইচ উচ্চতা আর আসবে না? ওই জন্য এখানে এইচ এর জায়গায় কি বসবে ভাইয়া? আর বসবে। আর কে আর দিয়ে কেটে দিলে ভাইয়া ওয়ান, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো, আর জিরোকে জি দিয়ে গুণ করে দিলে জিরো। তার মানে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? জিরো। সো এটা শর্ট একটা কোয়েশ্চেন, সো এটা একটু দেখে নিবা। তাহলে আশা করি এই চ্যাপ্টার 6 এর যে 4টা প্রশ্ন, মানে 4টা রচনামূলক প্রশ্ন তোমাকে দেখাই দিলাম, বা 4টা প্রশ্ন দেখাই দিলাম, এই 4টা প্রশ্ন তুমি যদি সলভ করো, তাহলে চ্যাপ্টার
সিক্স থেকে তোমার কিন্তু রচনামূলক আর আউট অফ থাকবে না। রচনামূলকের মধ্যে কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা, এই যে 3 নাম্বারটা আর 6 নাম্বারটা, আর এই দুইটা হচ্ছে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত, 7 আর হচ্ছে 1, এগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। তো আশা করি এই চ্যাপ্টার 6 এর সবগুলো দেখে নিলে তুমি তোমার চ্যাপ্টার 6টা ক্লিয়ার হয়ে যাবে। আর বাকিগুলো থাকবে যে নিউটনের মহাকর্ষ সূত্র টুত্র, এগুলো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। এটা আমাদের স্লাইড দিয়ে দেওয়া হবে, স্লাইড না সরি সাজেশন দিয়ে দেওয়া হবে, তুমি ওখান থেকে দেখে দেখে পড়তে পারো, বা তুমি নিজে যেগুলো বোর্ডে বেশি আসছে ওগুলো পড়ে নিতে পারো। আশা করি চ্যাপ্টার 6টা সবার ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।